গ্রামের মানুষজন যখন ওখানে গিয়েছিল তখন তারা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। শ্মশানের পাশের পুরনো বটগাছটার নিচে কেবল রাতের বেলা একটা অদ্ভুত সিঁদুরের ছাপ দেখা যায়। আজকের গল্প তাহানা তান্ত্রিক ও শ্মশান মাঝির আতঙ্ক। শহরের কোলাহল থেকে দূরে এক অজানা গ্রাম ছিল বিশালপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক কালীগঙ্গা নদী। নদীর ধারে পুরনো শ্মশান, যেখানে দিনের আলো ফোটার পরেও কেউ যেতে চায় না। এই শ্মশানের পাশেই একটা ছোট্ট নৌকো ঘাট। দিনের বেলা সাধারণত মাঝিরা যাত্রী পারাপার করলেও রাতে একমাত্র গোরা মাঝি এই নদীতে নৌকো চালায়। কিন্তু কয়েকদিন ধরে গোরা মাঝি বেশ ভীত হয়ে পড়েছে। রাতে মাছ নদীতে গেলেই সে যেন অদ্ভুত সব ছায়া দেখতে পায়। শোনে কারো কান্নার শব্দ বা কারোর অশরীর হাসি। এক রাতে পূর্ণিমার আলোয় নদীর মাঝে তার নৌকো অচমকা স্থির হয়ে গেল। চারিদিকে নিস্তব। হঠাৎ তার সামনে জলের উপরে ধীরে ধীরে ভেসে উঠল একটা সাদা শাড়ি পরা মেয়ে। অবয়ব মুখ দেখা যাচ্ছে না, শুধু ভেজা চুলের আর ফাঁকা দৃষ্টি। বাঁচাও, আমাকে বাঁচাও। গোরা মাঝির শরীর ঠান্ডা বরফের মতো। কাঁপতে কাঁপতে সে কোনো মতে বেঠা চালিয়ে তরির দিকে দৌড় দিল। এই ঘটনার কথা গ্রামে ছড়িয়ে পড়তেই লোকজন আতঙ্কিত হয়ে পড়ল। কেউ কেউ বলল এটা নিশ্চয়ই সেই নদীটার পিশাচের কথা হবে। এই সময় গ্রামের হরিপদা মাস্টার ঠিক করলেন একমাত্র তাহানা তান্ত্রিকই পারেন এই রহস্যের সমাধান করতে। কলকাতার বোসপাড়া তাহানা তান্ত্রিককে ডেকে পাঠানো হলো। সাথে এলেন তার অনুগত শিষ্য বিশু পণ্ডিত আর অশ্বপ্রিয় মায়া। শ্মশানের পাশে বসে তারানাথ মৃদু হেসে পড়লেন। সত্যি বাতাসটা ভারী মনে হচ্ছে। এখানে কেউ সত্যি ধরা দিতে চাইছে বলে মনে হয় বলে। সেই রাতেই গোড়াবাজির নৌকোয় উঠলেন তারানাথ, বিশু আর মায়া। নদীর বুকে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। হঠাৎ চারপাশের হাওয়া থমকে গেল। এক অশরীর কণ্ঠ শোনা গেল, আমাকে মুক্তি দাও। তখন তাহানাথ তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলেন। সঙ্গে সঙ্গে নদীর জল কুঁপিয়ে উঠল। মাঝ নদীতে এক অভিশপ্ত আত্মার অবয়ব ফুটে উঠল। তখন তাহানাথ তান্ত্রিক চোখ বন্ধ করে গভীর তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলেন। ধীরে ধীরে ছায়ামূর্তিটি কাঁপতে লাগলো আর ফিসফিসিয়ে বলল, আমি ছিলাম কালীগঙ্গার মাঝি রামলোচনের মেয়ে। আমাকে ঠকিয়ে সাধু বলেছিল সে আমাকে সিদ্ধি দেবে, কিন্তু আমি তার শিকার হলাম। আমার আত্মা এই নদীর বুকে বন্দি আছে। তখন তান্ত্রিক তাকিয়ে তাকিয়ে বললেন, তাহলে ব্যাপারটা এবার পরিষ্কার। এখানে কোনো কালো কালো তন্ত্রের সাধনা হয়েছে। এই অভিশাপে তুমি আটকে আছো। পরদিন রাতে তাহানাথ, বিশু আর মায়া একসঙ্গে শ্মশানের পাশে থাকা একটা পুরনো পোড়া মন্দিরে প্রবেশ করলেন। হঠাৎ বিশুর গলায় একটা চাপা চিৎকার, দেখুন দাদাবাবু, এখানে কয়েকটা হাড়গোড় পড়ে আছে। তখন তাহানাথ চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, এখানে সেই কালো সাধক
ভীষ্মানন্দ নিজের তন্ত্রসিদ্ধির জন্য নিষ্পাপ প্রাণ বলি দিয়েছিল। সেই অভিশাপ এখনো কাটেনি। তখন তারানাথ ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। বাতাস ভারী হয়ে উঠল। মন্দিরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চারিদিকে বিকট হাসির শব্দ। মায়া কেঁপে উঠে পড়ল। কে কে হাসছে? হঠাৎ এক ছায়ামূর্তি তীব্র রূপ ধারণ করল। আমার সাধনা অসম্পূর্ণ, তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করে হাত উঁচিয়ে মন্ত্র পড়লেন। ওং হিং ক্রিং চণ্ডিকায় নমঃ। এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। ভীষ্মানন্দের অশরীর ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আর নদীর ওপারে সাদা শাড়ির সেই মেয়েটি ধীরে ধীরে মাটিতে মিলিয়ে গেল। তখন তারানাথবাবু বললেন, তাঁর আত্মা মুক্তি পেল, এবার নদী শান্ত থাকবে। সকালবেলা গ্রামের মানুষ শ্মশানের দিকে তাকিয়ে অবাক। কালীগঙ্গা নদী একদম স্বাভাবিক। গোড়ামাঝি আর রাতের আতঙ্কে কাঁপবে না। শ্মশানের পাশে দাঁড়িয়ে মায়া বলল, আপনি সত্যি অসাধারণ তারানাথবাবু। তখন তারানাথবাবু মৃদু হেসে বললেন, সব তন্ত্র সাধকই জানে অশুভ শক্তিকে কিভাবে পরাজিত করতে হয়। গ্রামের মানুষজন তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তখনই তারানাথবাবু এক অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। শ্মশানের পাশের পুরনো বটগাছটার নিচে কেবল রাত্রেবেলা একটা অদ্ভুত সিঁদুরের ছাপ দেখা যায়। মায়া প্রশ্ন করলেন, দাদাবাবু, এই সিঁদুরের দাগটা দিনের বেলা থাকে কেন? তখন তারানাথবাবু একটু হেসে বসলেন। বুঝতে পেরেছি, কালো তন্ত্রের কেলেঙ্কারি এখনো শেষ হয়নি ভাই। এই বলে তিনি গভীরভাবে বটগাছের দিকে তাকিয়ে রইলেন। তারপর বিশুকে বললেন, আজ রাতে আবার নদীর ধারে যাব, কিছু একটা এখনো বাকি আছে। বিশু পণ্ডিত একটু অস্বস্তি বোধ করছিল। আগের রাতেই যে বিভীষিকার মধ্যে তারা গিয়েছে তা কি আবার ঘটবে? কিন্তু তারানাথের জেদ। সন্ধ্যার পর সবাই সেখানে ঢুকে পড়ল। তখন তিনি বিশু আর মায়া আবার শ্মশানের ধারে পৌঁছলেন। গোড়ামাঝিও একবার তাদের দেখে পড়ল। আপনারা আবার এখানে যাচ্ছেন? সাবধান। তখন তারানাথবাবু হেসে বললেন, ভয় পেলে তন্ত্রবিদ্যা চলে না মাঝিবাবু, ভয় পেলে তন্ত্রবিদ্যা চলে না মাঝিবাবু। নদীর ধারে নৌকোয় বসে তারানাথ চোখ বন্ধ করে ধ্যান করলেন। রাত গভীর হতেই বাতাস থমকে গেল। চারপাশে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ বিশু ফিসফিসিয়ে বলল, দেখুন দাদাবাবু, নদীর ওদিকে একটা আলো দেখা যাচ্ছে। সত্যি, নদীর ওপারে সেই পোড়া মন্দিরের সামনের কুয়াশার ভেতর যেন একটা আলো জ্বলজ্বল করছে। তখন তারানাথ গভীর হয়ে বললেন, ওখানে আবার কিছু একটা শুরু হয়েছে, চলো। তারা তাড়াতাড়ি নদী পার হয়ে মন্দিরের সামনে পৌঁছলেন এবং তখনই একটা বীভৎস দৃশ্যের মুখোমুখি হলেন। মন্দিরের ভেতরে কালো ছায়ার মতো একটা মূর্তি জ্বলজ্বল করছে। কুয়াশার মধ্যে থেকে শোনা গেল এক গভীর কণ্ঠ, আমাকে বাধা দিতে এসেছ, কিন্তু আমি এখনো শেষ হয়ে যাইনি। তখন তারানাথ বললেন, ভীষ্মানন্দ, তোর সাধনা শেষ হয়েছে, কিন্তু তুই আবার ফিরে এসেছিস কেন? ছায়ামূর্তি ফিসফিসি বলল, কারণ আমার বলিদান অসম্পূর্ণ। আমি একবার ফিরলে সহজে ফিরে যাই না।
তখন তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু হঠাৎ মন্দিরের মাটিতে ফাটল ধরল। আগুনের শিখা জ্বলে উঠল চারিদিকে। বিশু ভয় বলল, দাদা বাবু এবার কি হবে? তখন তারানাথ ধীরে ধীরে হাসলেন, সব শক্তির বিনাশ আছে বিশু। তারপর তিনি এক বিশেষ তান্ত্রিক মন্ত্র পড়লেন, ওং নম শিবায় অশুভ বিনাশনায় সহা। এক প্রচণ্ড ঝড় উঠল, মন্দিরের চূড়া ভেঙে গেল, আর সেই মুহূর্তেই ধোঁয়ার মতো মিলিয়ে গেল সেই ছায়াটি। সকালে গ্রামের মানুষ আবার যখন মন্দিরের ধ্বংসাস্ত্র দেখতে গেল, তারা অবাক হয়ে দেখল বটগাছের নিচে সিঁদুরের দাগটি পুরোপুরি উধাও। তারানাথ বললেন, এবার এখানে আর কোনো কালো সাধনার ছায়া থাকবে না। গোরা মাঝি কৃতজ্ঞ হয়ে বলল, আপনারা না এলে এই অভিশাপের কখনো শেষ হতো না। তারানাথবাবু হেসে বললেন, বিশু বলল, চলুন দাদাবাবু এবার কলকাতায় ফেরা যাক। মায়া বলল, এবার কি সত্যিই সব শেষ, নাকি আবার কিছু নতুন আশঙ্কা দেখা দিচ্ছে? তখন তারানাথ চোখ বন্ধ করে বললেন, অশুভ শক্তি কখনো পুরোপুরি শেষ হয় না মায়া। এটা এক শ্মশান মাঝির আতঙ্ক ছিল, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে আরো কোনো রহস্য লুকিয়ে আছে। সমাপ্ত। আমাদের গল্প এখানেই শেষ। এরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।